নমস্কার। গল্পসঙ্গীত গল্পের আসরে সকল শ্রোতাবন্ধুকে স্বাগত জানাই। গল্পসঙ্গীত আজকের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প বায়ু পরিবর্তন। হরিধন, ও হরিধন বাবা, জ্বরটা ছাড়ল কি? কাঁপিতে কাঁপিতে লেপের ভিতর হইতে হরিধন উত্তর করিল, ছাড়ল, একেবারে ছাড়বে। মা বলিলেন, ষাট ষাট, শেঠের বাছা ষষ্ঠীর দাস, ও কথা কি বলতে আছে রে? হরিধনের কম্প আরো যেন বাড়িয়া উঠিল। বড্ড শীত করছে কি বাবা? মাথাটা কামড়াচ্ছে? খসে যাচ্ছে, খসে যাচ্ছে। আমার তো এখন বিছানা ছোঁবার জো নেই। বৌমাকে পাঠিয়ে দেব, মাথায় একটু হাত বুলিয়ে দেবে। যা হয় করো। আশ্চর্য এই যে, মা নিষ্ক্রান্ত হইবা মাত্র হরিধনের কাঁপুনি বন্ধ হইয়া গেল। তাহার কাতরানিও আর শোনা গেল না। প্রথমে মুখটি, তাহার পর একখানি অস্থিসার হস্তের অগ্রভাগ লেপের ভিতর হইতে বাহির হইয়া আসিল। খোলা জানালা পথে অপরাহ্ন রৌদ্র প্রকাশ করিয়া শয্যার একটা স্থান উজ্জ্বল করিয়া তুলিয়াছিল। ভ্রু কুঞ্চিত করিয়া অপ্রসন্নভাবে হরিধন সেই দিকে চাহিয়া রহিল। সে এই বিধবার একমাত্র পুত্র। বয়স প্রায় 22-23 হইবে, কিন্তু গোঁপ দাঁড়িয়ে এখনো ভালো করিয়া দেখা দেয় নাই। 2-3 বৎসর হইতে হরিধনকে ম্যালেরিয়ায় ধরিয়াছে। যখন ভালো থাকে, খাইয়া খেলিয়া বেড়ায়, তখন ইহাকে দেখিলে 19-20 অধিক মনে হয় না। দেহখানি পোড়া কাঠের মতো, চক্ষু দুইটি কোটরগত, উদরটি ডাগর, পা দুখানি সরু সরু। এই গ্রামের নাম বলরামপুর। পূর্বে হরিধনদের অবস্থা পল্লীগ্রামের পক্ষে বেশ সচ্ছলই ছিল বলিতে হইবে। তাহার পিতা বংশীধর চট্টোপাধ্যায় নিজ বুদ্ধি বলে অনেক জমি জিরাত করিয়াছিলেন। মেটে বাড়ি ভাঙিয়া দালান কোঠা তুলিয়াছিলেন। জ্ঞাতি ভ্রাতা ভৈরব চট্টোপাধ্যায়ের বৈবাহিক কোনো রাজ সরকারে কর্ম করিতেন। মহারানীর জুবিলি উপলক্ষে রাজার সহিত গোপনে তিনি বিলাত গিয়াছিলেন। এই কথা রাষ্ট্র হইবা মাত্র বংশীধর ভৈরবকে একঘরে করিয়া গ্রামে একটা দলের দলপতি হইয়া উঠিলেন। শুধু ভৈরব চট্টোপাধ্যায়ের জাতি মারিয়া ক্ষান্ত হইলেন না, তাহার সহিত অনেকগুলি মামলা মোকদ্দমাও পাকাইয়া তুলিলেন। প্রথম কয়েক বৎসর বংশীধর দোর্দণ্ড প্রতাপে সমাজ শাসন ও মোকদ্দমা চালনা করিয়াছিলেন, কিন্তু তাহার পর কাবু হইয়া পড়িলেন। ভৈরব চট্টোপাধ্যায়ের পুত্র ভূপালচন্দ্র ডেপুটি ম্যাজিস্ট্রেট চাকরি পাইলেন। গ্রামের লোক আর বংশীধরের পক্ষে সাক্ষ্য দিতে সম্মত হইল না, এবং একে একে তাহার দলকে পরিত্যাগ করিয়া ভৈরবচন্দ্রের দলে গিয়া ভিড়িতে লাগিল। বংশীধরের কিন্তু রোগ চাপিয়া গিয়াছিল। আরও কয়েক বৎসর মোকদ্দমা চালাইয়া এক প্রকার সর্বশান্ত হইয়া অবশেষে পরলোক গমন করিলেন। তাই হরিধন আজ দরিদ্র। পৈতৃক সম্পত্তির সামান্য যাহা অবশিষ্ট ছিল, তাহাতেই কষ্টে জীবনযাত্রা নির্বাহ করে। সংসারটি বৃহৎ নহে, তাই রক্ষা। গৃহে মা, স্ত্রী, পিসিমা ও একটি পিস্তুত ভাই ছাড়া আর কেহই নাই। অদ্যাবধি তাহার সন্তানাদি হয় নাই। বাহিরের বারান্দায় স্ত্রীর পদধ্বনি শুনিবা মাত্র হরিধন মুখে আবার লেপ চাপা দিল। স্ত্রীর নাম সরলা, বয়স 28 বর্ষ, রং নিট ময়লা, তবে মুখখানি নিন্দার নহে। সরলা আসিয়া বিছানার পাশে বসিল। তাহার পর ধীরে ধীরে স্বামীর মুখ হইতে লেপটি সরাইয়া কপালে হাত রাখিয়া বলিল,
কই না, এখন তো গা তেমন গরম নেই। হরিধন মুখ খিচাইয়া বলিল, না, গা গরম থাকবে কেন, একেবারে বরফ হয়ে গেছে। বলিয়া হু হু করিয়া কাতরাইতে আরম্ভ করিল। বাপরে, মাগো বলিয়া এপাশ ওপাশ করিতে লাগিল। দেখি মাথাটায় হাত বুলিয়ে দিই বলিয়া সরলা হরিধনের ললাট স্পর্শ করিল। হরিধন সে হাতটা সবেগে সরাইয়া ফেলিয়া বলিল, থাক, আর অত দয়ায় কাজ নেই। গাছ আর বরফের মতো ঠান্ডা, তার কি আর মাথা কামড়ায়? সরলা বুঝিল গা যথেষ্ট গরম নাই বলায় স্বামী রাগ করিয়াছেন। তাই কয়েক মিনিট সে নীরবে বসিয়া রহিল। তাহার পর আবার হরিধনের কপালে হাত রাখিয়া বলিল, উফ, সত্যিই তো গা যেন পুড়ে যাচ্ছে। অনেকক্ষণ উনুনের কাছে বসে থেকে উঠে এসেছিলাম কিনা, আমারই হাত গরম ছিল, তাই তখন ঠিক বুঝতে পারিনি। হরিধন ঝাঁকিয়া উঠিয়া হাতখানি ছুঁড়িয়া ফেলিয়া দিয়া বলিল, যাও যাও, সোহাগ কাড়াতে হবে না, এখান থেকে যাও বলছি, নইলে অপমানিত হবে। বলিয়া সে পাশ ফিরিয়া শুইল। খানিক পরে ফিরিয়া দেখিল সরলা বসিয়া কাঁদিতেছে। বলিল, বসে রইলে কেন? সরলা চক্ষু মুছিয়া বলিল, তুমি আমার উপর রাগ করেছ কেন? আমি কি করেছি? সরলা এক দৃষ্টে স্বামীর মুখপানে চাহিয়া রহিল। হরিধন বিছানায় মুখ গুঁজিয়া বলিতে লাগিল, যার স্বামী জ্বরে পড়ে কোঁকো করছে, সে যায় নেমন্তন্ন খেতে, আমোদ করতে। সরলা ধীরে ধীরে বলিল, খুড়িমা নিজে এসে বলে গিয়েছিলেন, আমরাই হলাম আত্মীয়, আমরা না গেলে কি ভালো দেখাতো? আত্মীয়? আমার বাবা যাদের একঘরে করেছিলেন, তাদের বাড়িতে যাও নেমন্তন্ন খেতে? কেন, বাড়িতে গিলতে পাও না? এত পেটের জ্বালা? সরলা কাঁদো কাঁদো হইয়া বলিল, আহা, কি মিষ্টি কথাই শিখেছ। লোক কি খেতে পায় না বলেই আত্মীয় বন্ধুর বাড়ি নেমন্তন্ন খেতে যায়? আর ঠাকুর একঘরে করেছিলেন, এখন তো ওরা একঘরে নেই, এখন তো সকলেই ওদের নিয়ে চলছে, আর আমরা জ্ঞাতি হয়ে। হরিধন উত্তেজিত স্বরে বলিল, জ্ঞাতি শত্রু পরম শত্রু, জানো না? আমাদের কি গ্রাহ্য করে না কেয়ার করে? অমন জ্ঞাতির মুখে মারি 5 জুতো। আর যে লোভ না সামলাতে পেরে তাদের বাড়ি যায় নেমন্তন্ন খেতে, তার লোলায় মারি আমি 5 ঝাঁটা। সরলা তখন চোখে অঞ্চল দিয়া সে কক্ষ হইতে বাহির হইয়া গেল। রাত্রির মধ্যে হরিধনের জ্বরটুকু ছাড়িয়া গেল। পরদিন প্রাতে উঠিয়া পেয়ারা পাতা চিবাইয়া মধু ধুইয়া সে ডিগুপ্ত সেবন করিল। 1/2 ঘণ্টা পরে বারান্দায় মাদুর বিছাইয়া বসিয়া খান কতক বিস্কুট লইয়া জলযোগ করিতেছে, এমন সময় উঠানের প্রান্তভাগ হইতে শব্দ শুনিল। কোথায় গো জ্যাঠাইমা? চাহিয়া দেখে স্বয়ং ভূপাল চট্টোপাধ্যায়। বিস্কুটগুলা তাড়াতাড়ি পকেটে লুকাইয়া কোঁচার খুঁটে মুখ মুছিয়া গম্ভীর সাধু ভাব ধারণ করিয়া হরিধন বসিয়া রহিল। পুত্রের অন্নপ্রাশন উপলক্ষে আজ 3 সপ্তাহ হইল ভূপালবাবু আসিয়াছেন, কিন্তু ইতিপূর্বে একদিনও এ বাড়িতে তিনি পদার্পণ করেন নাই। তাহার কারণ ছিল, 3 বৎসর পূর্বে যখন তিনি পিতার বার্ষিক শ্রাদ্ধ করিতে আসেন, তখন গ্রামস্থ অপর সকলেই তাহার নিমন্ত্রণ রক্ষা করিয়াছিল, করে নাই কেবল হরিধন। নিজেও যায় নাই, মাকে পিসিকেও যাইতে দেয় নাই। তথাপি ভূপালবাবুর মাতা এবার আসিয়া ইহাদের সকলকে নিমন্ত্রণ করিয়া গিয়াছিলেন।
হরিধনের মা হরিধনকে না জানাইয়া বউটিকে লইয়া গত কল্য সের নিমন্ত্রণ রক্ষা করিয়াছিলেন, এবং শুধু তাহাই নহে, সেখানে বলিয়া আসিয়াছেন, জ্বর বলে হরিধন আসতে পারলে না, বাছা কত দুঃখ করতে লাগলো। বলা বাহুল্য, ইহা একেবারেই কাল্পনিক, কিন্তু ফলটা ভালোই হইল। ভূপালবাবু আসিয়া ডাকিলেন, কোথায় গো জ্যাঠাইমা, হরিধন কেমন আছে? বলিতে বলিতে বারান্দার দিকে আসিলেন। হরিধনকে দেখিতে পাইয়া বলিলেন, এই যে হরিধন, কেমন আছো হে? হরিধন ক্ষীণ স্বরে উত্তর করিল, জ্বরটা এখন ছেড়েছে। কালকে শুনলাম জ্যাঠাইমার কাছে যে তোমার জ্বর। কাল তো আর গোলমালে দেখতে আসতে পারিনি, রাত্রির 12টার কম খাওয়ান দাওয়ানের জের মিটল না। তাই তো ভারী কাহিল হয়ে গেছো যে। আগে হ্যাঁ, আজ 3 বছর ধরে ভুগছি। 5, 7, 10 দিন ভালো থাকি, আবার পড়ি। ভূপালবাবু বলিলেন, এ তো ঠিক নয়, তোমার হাওয়া বদলানো উচিত। এই সময় হরিধনের মা আসিয়া উপস্থিত হইলেন। তাহাকে দেখিয়া ভূপালবাবু বলিলেন, জ্যাঠাইমা, হরিধনের শরীর যে বড়ই কাহিল হয়ে গেছে। হ্যাঁ বাবা, দেখো না, খালি খান কত ঘাড়ে ঠেকেছে। তাই তো বলছিলাম, আর তো গাফিলতি করা উচিত নয়। পশ্চিমে কোনো ভালো জায়গায় গিয়ে মাস কত হাওয়া বদলাতে পারলে ভালো হতো। ভালো তো হতো বাবা, কিন্তু উপায় কি? কোথায় বা পাঠাই, কেই বা নিয়ে যায়? ভূপালবাবু বসিয়া ভাবিতে লাগিলেন। হরিধন চি চি করিয়া বলিল, আর এরকম করে যে কটা দিন কাটে। সহায় সম্পত্তি থাকতো, এতদিন কোন কালে পশ্চিমে চলে যেতাম। চলুক, এমনি করে যতদিন চলে। বলিয়া সে একটি গভীর দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিল। হরিধনের মাতায় এ কথা শুনিয়া চক্ষে অঞ্চল দিলেন। ভূপালবাবুরও চক্ষু ছলছল করিতে লাগিল। বলিলেন, হরিধন, তুমি আমার সঙ্গে যাবে? এ সময়টা মঙ্গেরে জল হাওয়া খুব ভালো। শীতের কটা মাস সেখানে থাকলে উপকার হতে পারে। হরিধন অবনত মস্তকে বসিয়া রহিল। তাহার মা বলিলেন, নিয়ে যাও না বাবা, তোমার হাতে দিয়ে আমি নিশ্চিন্তি হয়ে থাকতে পারি। তা আমি নিয়ে যেতে পারি জ্যাঠাইমা, এখন এদের এখানেই রেখে যাচ্ছি। তা হলেও সেখানে আমার বামুন চাকর সবই আছে, কোনো কষ্ট হবে না। আমার বোধ হয় সেখানে গিয়ে মাস 2-3 থাকলেই জ্বরটা বন্ধ হয়ে যাবে, পিলেটাও কমে যাবে। কেল্লার মধ্যে গঙ্গার ধারেই আমার বাংলো, বেশ ফাঁকা, দিব্যি হাওয়া বাতাস। মা বলিলেন, তাই যাও বাবা হরিধন, তোমার দাদার বাসায় থেকে শরীরটা সেরে এসো, কেমন? হরিধন নিরুত্তর। দাদা বলিলেন, কেল্লার ভেতর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেড়াবার জায়গা যথেষ্ট আছে, খাসা মাঠ, তকতক ঝকঝক করছে। বিকালে সাহেবেরা মেমেরা সেখানে খেলা করে, ভালো ভালো রাস্তা, মাঝে মাঝে বড় বড় বাগান, খুব বেড়াতে পারবে। আর এই শীতকালে নতুন আলু, কপি, কড়াইশুঁটি উঠেছে। মাছ বেশ সস্তা, গঙ্গায় বড় বড় রুই কাতলা। আমার বাড়িতেই গরু আছে, রোজ 4-5 সের করে দুধ দেয়, খাঁটি ঘি। এদেশের ঘিয়ের মতো ভেজাল নয়। 4 আনা করে সের পাঁঠার মাংস। আবার এ সময়টা অনেক পাখিও পাওয়া যায়, তিতির, বটের, চাহা, বুনো হাঁস। শিকারীরা সব বেচতে আসে। আমার উড়ে বামুনটি রাঁধেও ভালো। উপকৃত হইতে তাহার মনে একটু দ্বিধা, তাই আত্মসংবরণ করিয়া নীরবে বসিয়া রহিল। ভূপালবাবু জিজ্ঞাসা করিলেন, কি হে, যাবে? হরিধন বলিল,
আচ্ছা দাদা, একটু ভেবে চিনতে আপনাকে জানাবো। বধূর সঙ্গে পরামর্শ না করিয়া হরিধন কিছু বলিবে না, এই ভাবিয়া ভূপালবাবু মনে মনে হাস্য করিলেন। হরিধন মুঙ্গিরে আসিল, দেখিল ভূপালবাবুর বাংলোখানি দিব্যি, আসবাবপত্র যথেষ্ট এবং মূল্যবান, ভৃত্যও অনেকগুলি। শুনিল উড়িয়া পাচক ব্রাহ্মণটির খোরাক পোশাক 12 টাকা বেতন। দাদার সম্পদ দেখিয়া হরিধন মনে মনে ঈর্ষান্বিত হইয়া উঠিল। তাহার স্বাস্থ্যের দ্রুত উন্নতি হইতে লাগিল। প্রথম সপ্তাহে একবার জ্বর হইয়াছিল। সরকারি অ্যাসিস্ট্যান্ট সার্জন আসিয়া নাড়ি টিপিলেন, উত্তাপ লইলেন, ওষুধের ব্যবস্থা করিলেন। হরিধন দেখিল ভূপালবাবু 4টি টাকা ভিজিট ডাক্তারকে দিলেন। দ্বিতীয় সপ্তাহে স্পষ্ট জ্বর আর হইল না, সামান্য একটু গা গরম হইল মাত্র। তৃতীয় সপ্তাহে আর কোনো উপসর্গ রহিল না। বেশ ক্ষুধা বৃদ্ধি হইল। হরিধন সকালে বিকালে একটু একটু বেড়াইতে আরম্ভ করিল। 1 মাসে তাহার মুখের ফ্যাকাশে রং আবার কৃষ্ণবর্ণ ধারণ করিল। চোখের কোল পুড়িয়া আসিল, উদরের আয়তন অর্ধেক হইয়া গেল। দেখিয়া ভূপালবাবু আনন্দ লাভ করিলেন। হরিধন বুঝিল এ বড়লোকের বাড়ি, আমাকে দরিদ্র বলিয়া জানিলে চাকর বাকরেরা অগ্রাহ্য করিবে। সুতরাং দাদা কাছারি চলিয়া গেলে ভৃত্যগণকে ডাকিয়া আধা হিন্দি আধা বাংলা ভাষায় তাহাদের নিকট নিজ মহিমা প্রচার করিতে সে ব্যাপৃত হইল। একদিন বলিল, আমরাই গ্রামের জমিদার, আমার 10 আনা অংশ, তোমাদের বাবুর 6 আনা মাত্র। আমরাই বড় তরফ, আমাদের পূর্বপুরুষেরা রাজা উপাধি পাইয়াছিলেন, এখন প্রজারা আমাদের রাজা বলে, আমরা বড় তরফ কিনা, ইত্যাদি। পরদিন বর্ণনা করিল, তোমাদের বাবুর এ বাংলো কি বাংলো? দেশে আমাদের সে বাড়ি যদি দেখো, প্রকাণ্ড 3 মহল বাড়ি, কাছারি মহল, বৈঠকখানা মহল, অন্দর মহল, এরকম বাংলো সেখানে আমাদের অনেক প্রজারই আছে। হ্যাঁ, তোমাদের বাবুর দেশের বাড়ি এ বাংলোর চেয়ে ঢের ভালো বটে, কিন্তু আমাদের বাড়িতে 22 জন, ইহা হইতেই বাড়ির আয়তন বুঝিতে পারিবে, ইত্যাদি। আর একদিন জানাইল, তোমাদের এ বাংলোয় 2টি মোটে ঘড়ি, একটি বৈঠকখানায়, একটি বাবু শোয়ার ঘরে। দেশে আমাদের বাড়িতে ঘড়ি সব শুদ্ধ 17টা, দম দিবার জন্য মাহিনা করা ঘড়িওয়ালা নিযুক্ত আছে, ইত্যাদি। ব্রাহ্মণ ঠাকুরকে ডাকিয়া হরিধন একদিন নির্জনে বলিল, দেখো ঠাকুর, দুধের সর যা পড়ে সরটা তুলে রেখো, বিকেলে আমার জল খাবারের সময় দিও। আর দেখো, মাছ এলে মুড়ো টুড়োগুলো রোজ বাবুর পাতেই দাও কেন, আমাকে দিও। আর আমায় যখন ডাল দেবে, খানিকটা ঘি আগুনে বেশ করে তাতিয়ে আমার ডালের বাটিতে ঢেলে দিও। তোমায় বরং মাসে মাসে আমি কিছু কিছু দেব। আপাতত এই 2টি টাকা নাও। বামুন ঠাকুর হাসিয়া বলিল, না বাবু, টাকা দিতে হবে না, টাকা রাখুন। আপনার এখন এই নতুন শরীর, বেশি গুরুপাক জিনিস খেতে দিতে বাবু বারণ করেছেন। আপনি আগে বেশ করে সেরে উঠুন, তখন যা খেতে চাইবেন দেব। টাকা 2টি হরিধনের নিজস্ব নহে। 3-4 দিন পূর্বে নিজের চাবি দিয়া ভূপালবাবুর বাক্স গোপনে খুলিয়া এই টাকা 2টি সে অপহরণ করিয়াছিল। ভূপালবাবুর একটি ভালো ফাউন্টেন পেন ছিল, পাছে হারাইয়া যায় এই ভয়ে তিনি এটি অফিসে লইয়া যাইতেন না, বাড়িতে সর্বদা এটি ব্যবহার করিতেন। একদিন তিনি কাছারি গেলে নিজের চিঠি লিখিবার জন্য হরিধন তাহার টেবিলের নিকট বসিল। অন্য কলম থাকা সত্ত্বেও ফাউন্টেন পেনটি তুলিয়া লইল, কিন্তু ব্যবহার জানিত না।
প্যাঁচ ঘুরাইতে গিয়া কলমটি ভাঙিয়া ফেলিল। কিয়ৎক্ষণ সেটি লইয়া নাড়াচাড়া করিয়া ব্যবহার সম্বন্ধে হতাশ হইয়া অবশেষে একটি সাধারণ কলমেই পত্র লিখিল। ভূপালবাবু কাছারি হইতে ফিরিয়া দেখিলেন কলমটি ভাঙা। বেহারাকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন। সে বলিল, হরিবাবুকে এই ঘরে বসিয়া চিঠি লিখিতে দেখিয়াছে, কলমটিও নাড়াচাড়া করিতে দেখিয়াছে। ভূপালবাবু তখন হরিধনকে ডাকিয়া পাঠাইলেন। মনের রাগ মনের মধ্যে যথাসাধ্য চাপিয়া জিজ্ঞাসা করিলেন, হরিধন, আমার কলমটি ভাঙলে কি করে? যেন কতই আশ্চর্য হইয়াছে। এইভাবে হরিধন বলিল, কলম? কোন কলম? এই ন্যাকামি দেখিয়া ভূপালবাবুর আরও রাগ হইল। পূর্ববৎ আত্মসংযত ভাবে বলিলেন, আমার এই ফাউন্টেন পেনটি। কই, আমি তো ভাঙিনি, আমি তো ও কলম ছুঁইও নি, বিন্দু বিসর্গ কিছুই জানিনি। ভূপালবাবু একটু কঠোর স্বরে বলিলেন, তুমি আজ দুপুরবেলা এ ঘরে বসে চিঠি লিখছিলে না? চিঠি? আমি তো 3-4 দিন কাউকে কোনো চিঠিই লিখিনি। লেখনি? আচ্ছা, এদিকে এসো, দেখো এ কি। বলিয়া ভূপালবাবু টেবিলের ব্লটিং পেপারের এক স্থানে অঙ্গুলি স্থাপন করিলেন। হরিধন ঝুঁকিয়া দেখিল খামে ঠিকানা লিখিয়া প্যাডের উপর চাপিয়া ধরিয়াছিল, তাহার উল্টা ছাপটি স্পষ্ট রহিয়াছে। নির্বাক হইয়া ভূপালবাবুর মুখপানে ফ্যালফ্যাল করিয়া চাহিয়া রহিল। ভূপালবাবু তখন একটু নরম হইয়া বলিলেন, এই তো আরও সব কলম রয়েছে, তাই একটা নিয়ে লিখলেই হতো। ও হলো অন্যরকম কলম, তুমি আনাড়ি, জানো না, খুলতে গিয়ে ভেঙে ফেলেছ। হরিধন একটু নিস্তব্ধ থাকিয়া বলিল, কলমটির দাম কত? কেন? আপনার যখন সন্দেহ আমি ভেঙেছি, তখন ওই কলম একটি বাজার থেকে আপনাকে কিনে এনে দেব। দাদার বাক্স হইতে অপহৃত টাকা আরও কয়েকটি তাহার নিকট মজুদ ছিল। ভূপালবাবুর মনে হরিধনের প্রতি যে একটু ক্ষমার ভাব আসিতেছিল, এই উত্তর শুনিবা মাত্র তাহা তিরোহিত হইল। তাচ্ছিল্যের সহিত বলিলেন, পাবে কোথায় এ কলম? এ মেকারের কলম এ দেশেই পাওয়া যায় না। কালেক্টর সাহেব বিলাত থেকে এনেছিলেন, আমায় একটি উপহার দিয়েছিলেন। আরও কিছুদিন গেল। ভূপালবাবু বেলা 11টার সময় কাছারি চলিয়া যাইতেন। এক একদিন তাহার পূর্বেই ডাক পাইতেন, কিন্তু প্রায়ই পাইতেন না। চিঠিপত্রগুলা তাহার টেবিলের উপর রাখা হইত। কাছারি হইতে ফিরিয়া সেগুলি তিনি পাঠ করিতেন। চিঠি আসিলে পোস্টকার্ডগুলি হরিধন সমস্তই আগাগোড়া পাঠ করিত। খামের চিঠিও খুলিয়া দেখিবার লোভ হইত, কিন্তু সাহসে কুলাইত না। একদিন দেখিল একখানি খামের চিঠিতে তাহাদের গ্রামের ডাকঘরের ছাপ। ঠিকানাটিও স্ত্রীলোকের হাতের লেখা। অনুমান করিল ইহা নিশ্চয়ই বৌদিদির চিঠি। বৌদিদি ভালো রকম লেখাপড়া জানেন, গ্রামে এ প্রসিদ্ধি ছিল। হরিধন ভাবিল, দাদাকে না জানি কত কি রসের কথাই বৌদিদি লিখিয়াছে। ক্রমে প্রলোভন দুর্নিবার হইয়া উঠিল। জল দিয়া ভিজাইয়া খামখানি খুলিয়া হরিধন পত্র পাঠ করিল। খুলিবার সময় খাম একটু ছিঁড়িয়াও গিয়াছিল। বিকালে ভূপালবাবু বাড়ি আসিয়া পত্রখানি দেখিয়া বেশ বুঝিতে পারিলেন জল দিয়া ইহা খোলা হইয়াছে। কে খুলিয়াছে বুঝিতেও তাহার বাকি রহিল না। ভৃত্যগণকে ডাকিয়া জিজ্ঞাসা করিতেই একজন চাক্ষুষ সাক্ষী পাওয়া গেল। রাগে ভূপালবাবু সর্বশরীর জ্বলিতে লাগিল। হরিধন তখন বেড়াইতে যাইবার জন্য প্রস্তুত হইতেছিল। অল্পক্ষণ পরেই মাথায় কমফর্টার জড়াইয়া আলোয়ান গায়ে ছড়ি হস্তে বাহির হইয়া আসিল।
ভূপালবাবু ডাকিলেন, হরিধন, আগে তুমি এ খামখানি খুলেছিলে? হরিধন যেন আকাশ হইতে পড়িয়া বলিল, খাম? আগে আমি তো খুলিনি। ভূপালবাবু তাহাকে ভেঙাইয়া দন্তে দন্তে ঘর্ষণ করিয়া বলিলেন, আগে তুমি তো খোলনি, তবে কে খুলেছিল? কে খুলেছিল কি জানি, আমি তো বিন্দু বিসর্গও জানি না। ভূপালবাবু গর্জন করিয়া বলিলেন, ফের মিথ্যে কথা। আগে আমি খুলিনি, পইতে ছুঁয়ে বলতে পারি খুলিনি। বলিয়া হরিধন পটাপট কোটের বোতাম খুলিতে আরম্ভ করিল। ভূপালবাবু বলিলেন, আর তোমার পইতে ছুঁয়ে শপথ করে কাজ নেই। পইতের ভারী তো মান রাখছ কি না? ছি ছি ছি, এমন কদর্য প্রবৃত্তি কেন তোমার? এক তো অন্যায় কাজ করেছ, আবার মিথ্যে বলে তা ঢাকবার চেষ্টা করছো। ছি, অতি নীচ তুমি। বলিয়া ভূপালবাবু স্থানান্তরে গেলেন। আমার নামে মিছিমিছি বদনাম? বলিয়া গজগজ করিতে করিতে হরিধন বাহির হইয়া গেল। বেড়াইয়া ফিরিয়া সে শয়ন করিতে গেল। রাত্রে আহারের সময় চাকরেরা তাকে অনেক ডাকাডাকি করিল, হরিধন উঠিল না। শেষে ভূপালবাবু স্বয়ং আসিয়া ডাকিলেন। সে বলিল, তাহার ক্ষুধা নাই। দিন দিন হরিধনের স্বাস্থ্য উন্নতি লাভ করিতে লাগিল। ক্রমে শীত গেল, বসন্তকাল আসিল। ইদানিং হরিধনের উপর ভূপালবাবু বড়ই বিরক্ত হইয়া উঠিয়াছিলেন। তাহার ক্যাশ বাক্সে টাকা থাকিত, টাকা প্রায়ই কমিয়া যায়, হিসাব মিলাইতে পারেন না। হরিধনই যে টাকা চুরি করিতেছে এ সন্দেহ তাহার হইল, কিন্তু কোনো সাক্ষী সাবুত পাইলেন না। হরিধন সাবধান হইয়া গিয়াছিল, যাহাতে কোনো ভৃত্য দেখিতে না পায় এরূপ আটঘাট বাঁধিয়া তবে সে আজকাল অপকার্য করিয়া থাকে। জামালপুর মুঙ্গেরের অতি নিকটে, রেলের একটা স্টেশন মাত্র। কিছুদিন হইতে হরিধন জামালপুরে যাতায়াত আরম্ভ করিয়াছে। ভূপালবাবু একদিন জিজ্ঞাসা করায় সে বলিল, জামালপুরের অফিসে একটি চাকরির চেষ্টায় আছি। জামালপুরে রেলের কয়েকটি বড় বড় অফিস আছে। ভূপালবাবু ভাবিলেন, জামালপুরে যদি চাকরি হয় তবে ভালোই হয়, আপদ দূর হইয়া যায়। সেদিন রবিবার। ভূপালবাবু বৈঠকখানার বারান্দায় একখানি চেয়ারে বসিয়া সংবাদপত্র পাঠ করিতেছিলেন। হঠাৎ একজন বর্ষিয়ান ভদ্রলোক আসিয়া তাহাকে নমস্কার করিলেন। লোকটি দক্ষিণ হস্তে একটি ছাতা, বাম হস্তে গামছায় জড়ানো ধুতি। আগন্তুককে চিনিতে না পারিয়া ভূপালবাবু জিজ্ঞাসা করিলেন, আপনার কোথা থেকে আসা হচ্ছে? আমি এই ট্রেনে জামালপুর থেকে এলাম। আপনার নাম? আমার নাম শ্রী রাসবিহারী মুখোপাধ্যায়। আমি জামালপুরের লোক অফিসে কর্ম করি। বসুন। কি মনে করে আগমন? আগে গঙ্গা স্নানে এসেছি, তাই মনে করলাম আপনার সঙ্গে একবার দেখাটাও করে যাই। বেশ, বলিয়া ভূপালবাবু প্রতীক্ষা করিলেন। বাবুটি একটু ইতস্তত করিয়া বলিলেন, হরিধন বলে আপনার একটি ভাই আছে না? হ্যাঁ আছে, জ্ঞাতি সম্পর্ক। হরিধন প্রায়ই আমার ওখানে যায়টায়। আপনাকে বলেছে বোধ হয়? কই না। বৃদ্ধ একটু চুপ করিয়া থাকিয়া বলিলেন, আমার একটি অবিবাহিতা কন্যা আছে, বছর 12-13 বয়স, এখনো বিবাহ দিয়ে উঠতে পারিনি। আজকাল মেয়ের বিয়ে দেওয়া কি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে জানেনি তো। তাই আমার টাকার জন্যেই সামান্য 50টি টাকা মাইনে পাই,
তাইতেই কোনো রকমে কায়ক্লেশে সংসার যাত্রা নির্বাহ করি। যদি অনুমতি করেন তবে আপনাকে নিয়ে গিয়ে মেয়েটিকে দেখাই। বাপ হয়ে নিজ মুখে আর কি বলবো, ভরসা করি আমার মেয়েটিকে দেখলে আপনার অপছন্দ হবে না। ভূপালবাবু বিস্ময়ের সহিত বলিলেন, আমাকে মেয়ে দেখাবেন কেন? রাসবিহারীবাবু একটু থতমত খাইয়া বলিলেন, আগে যদি আপনার পছন্দ হয় তাহলে হরিধনের সঙ্গে। বাধা দিয়া ভূপালবাবু বলিলেন, হরিধনের সঙ্গে বিয়ে? অসম্ভব। বৃদ্ধ বিনয়সূচক একটু মৃদু হাস্য করিয়া বলিলেন, হরিধন বিয়ে করতে রাজি হবে না এই ধারণাতেই বোধহয় আপনি এটা অসম্ভব মনে করছেন। তা সেসব একরকম ঠিক হয়ে গেছে। বাড়িতে শুনেছি আমার সরজুকে দেখে ওর ভারী পছন্দ হয়েছে। এমনকি কথাটা আপনার কাছে প্রকাশ করা ঠিক হচ্ছে কিনা জানি না, ও নাকি বলেছে অভিভাবকদের অমতেও বিবাহ করতে প্রস্তুত। তা সত্ত্বেও আমি আপনার কাছে এসেছি আপনার অনুমতি প্রার্থনা করতে। এতদিন হরিধন বিয়ে করতে চায়নি, কত বড় বড় সম্বন্ধ ফিরে গেছে। এখন বিয়ে করতে ওর মন হয়েছে শুনে আপনাদের খুবই আহ্লাদ হবে। আপনি মহৎ ব্যক্তি, আমি কন্যাদায়গ্রস্ত। আমার প্রার্থনা বিফল করতে পারবেন না, এই ভরসাতেই আশা। শুনিয়া ভূপালবাবু নিস্তব্ধ হইয়া বসিয়া রহিলেন। হরিধনের এই নতুন কারসাজির পরিচয় পাইয়া ক্রোধে তিনি জ্বলিয়া উঠিলেন। রাসবিহারীবাবু মনে করিলেন, হয়তো ইনি ভাবিতেছেন ছেলেকে বশ করিয়া পণের টাকা ফাঁকি দিবার বন্দোবস্ত করিয়াছি। তিনি বিনয় নম্র স্বরে বলিলেন, আমি গরিব মানুষ হলেও নিতান্ত কিছুই যে দেব না তা নয়। আমার এই একটিমাত্র মেয়ে, আর ছেলেপিলে নেই। এই মেয়েটিকে পার করতে পারলেই আমার খালাস। আমার পৈতৃক কিছু ছিল, আর দেশের বাড়িখানা বাঁধা দিয়ে কিছু ধারও পাব। 500 টাকা নগদ, 1000 টাকার গহনা, আর 500 টাকা বরাভরণ দান সামগ্রীতে এই 2000 টাকা আমি কষ্টে সৃষ্টে দিতে পারব। হরিধনকে বলেছি, সে তাতেই রাজি। অবশ্য আপনাদের পক্ষে এ কিছুই নয়। আপনাদের সম্মান রক্ষা করতে পারি এমন সাধ্য আমার কই। গরিব ব্রাহ্মণকে দায় হতে উদ্ধার করুন। বলিয়া বৃদ্ধ ঝুঁকিয়া ভূপালবাবুর পদস্পর্শ করিবার উপক্রম করিলেন। হাহা, করেন কি করেন কি বলিয়া ভূপালবাবু তাহার হস্ত ধারণ করিলেন। বাবুটিকে বসাইয়া জিজ্ঞাসা করিলেন, আপনি হরিধনের বিষয়ে ভালো করে অনুসন্ধান করেছেন কি? আগে আপনার ভাই, আর অনুসন্ধানের প্রয়োজন কি? আমি কোনো অনুসন্ধান করিনি। তবে হরিধন সকল কথাই বাড়িতে আমার স্ত্রীর কাছে বলেছে। সকল কথা বলেছে? ওর এক স্ত্রী বর্তমান তা বলেছে? এই কথা শুনিয়া রাসবিহারীবাবু যেন চমকিয়া উঠিলেন। বলিলেন, স্ত্রী বর্তমান? বলেন কি, স্ত্রী বর্তমান? আগে হ্যাঁ, ও তো বলেছিল ওর এক বিবাহ ছিল বটে, কিন্তু সে স্ত্রী আজ 2 বছর হলো গত হয়েছে। কোনো ছেলেপিলেও নেই। ছেলেপিলে নেই বটে, কিন্তু স্ত্রী জলজ্যান্ত বেঁচে রয়েছে। যদিও গত হলেই সে হতভাগিনীর সকল কষ্ট ঘুচত বটে। বলেন কি? আগে হ্যাঁ। তাই তো, এমন তা তো জানতাম না। বলেছিল 2 বছর হলো স্ত্রীর মৃত্যু হয়েছে। সেই থেকেই ওর মনে একটা বৈরাগ্য উপস্থিত হয়, তাই আর বিয়ে করেনি।
কত বড় বড় সম্বন্ধ এসে ফিরে গেছে। এমনকি গত অঘ্রাণ মাসে উত্তরপাড়ার মুখুজ্জেদের বাড়ি থেকে এক সম্বন্ধ এসেছিল। তারা নগদে জিনিসে গহনায় 20-25 হাজার টাকা দিতে চেয়েছিল, তবুও বিবাহ করেনি। ভূপালবাবু বললেন, বিলকুল মিথ্যে কথা। বৃদ্ধ একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, দেখুন একবার, সতীনে তো আমি মেয়ে দেব না, তা যতই বড় লোক হোক। আমার 5টা নয় 7টা নয়, ওই একটি মাত্র মেয়ে। একজন সচ্চরিত্র গরিবের হাতে পড়ে যদি একবেলা খেয়েও থাকে সেও ভালো, তাতেও আমার মেয়ে সুখে থাকবে। সম্পদের লোভে সতীনের উপর আমি মেয়ে দিতে পারবো না, প্রাণ থাকতে নয়। ও বুঝি নিজেকে একজন মস্ত সম্পত্তিশালী বলে আপনাদের কাছে বড়াই করেছে? আগে হ্যাঁ, বললে ওর জমিদারির আয় বছরে 15-16 হাজার টাকা। এখানে হাওয়া বদলাতে এসেছে। ওর পকেট খরচের জন্য ওর গোমস্তা মাসে মাসে 200 টাকা করে পাঠাচ্ছে। গোমস্তা টাকা পাঠাতে এ মাসে দেরি করেছে বলে আমার কাছে সেদিন 50 টাকা ধার নিয়ে এলো। বিষয় সম্পত্তির কথাও সব মিছে নাকি? একেবারে মিছে। বিষয় সম্পত্তির মধ্যে ওর বিঘে 50 ব্রহ্মোত্তর জমি আছে, কতক খাজনায় বিলি করা, কতক ভাগে চাষ করায়, তাইতে কোনো রকমের সংসার চালায়। বাবুটি ইহা শুনিয়া মাথায় হাত দিয়া বসিয়া পড়িলেন। বলিলেন, তাহলে তো গরিবের 50টি টাকা গেল দেখছি। সেই দিনই মাইনে পেয়ে টাকাগুলি এনেছিলাম মশাই, বাক্সতেও তুলিনি। সেই টাকা কটি ওকে দিয়ে পুঁজি ভেঙে মাস কাবারের চাল ডাল কিনেছি। এমন সময় দেখা গেল মস্তকে বাঁকা টেরি, গায়ে শার্টের উপর গলা খোলা ইংরেজি কোট, হাতে ভূপালবাবুরই রূপা বাঁধানো মরক্কা বেতের ছড়ি, লম্বা কোঁচা ক্ষুদ্র নবাবটির মতো হরিধন প্রাতভ্রমণ করিয়া ফিরিতেছে। হইলে হইতে পারিত, শ্বশুরটিকে অসময়ে অস্থানে উপস্থিত দেখিয়া সে পাশ কাটাইবার চেষ্টায় ছিল, কিন্তু ভূপালবাবু তাহাকে ডাকিলেন। সে আসিয়া দাঁড়াইলে ভূপালবাবু গম্ভীর স্বরে বলিলেন, তুমি কি আর জোচ্চুরি করবার জায়গা পেলে না? এই গরিব ব্রাহ্মণটির মাথা খেতে উদ্যত হয়েছ? হরিধন বলিল, মাথা খেতে কি রকম? এর মেয়েটিকে জোচ্চুরি করে বিয়ে করবার চেষ্টা করেছিলে? বিয়ে করবার চেষ্টা করেছিলাম বটে, কিন্তু জোচ্চুরি কি করেছি? কুলিনের ছেলে, আমি ইচ্ছে করলে 10টা বিয়ে করতে পারি, কেন করব না? বিয়ে তো করতে পারো, কিন্তু একে কি সব বলেছ? কি বলেছি? উনিই তো বললেন, বাবা আমি গরিব, কন্যাদায়গ্রস্ত, আমার জাত রক্ষা করো। আমি বললাম, মশাই আমার এক স্ত্রী রয়েছে যে, তা কি করে হবে? উনি বললেন, তা হোক। কত পিড়াপিড়ি করতে লাগলেন, সেই জন্য অগত্যা আমি রাজি হয়েছিলাম। কি অন্যায়টা করেছি? বাবুটি বলিলেন, হ্যাঁ হরিধন, তুমি ওই কথা বলেছিলে না? তুমি বলেছিলে 2 বছর হলো তোমার স্ত্রী মরে গেছে। হরিধন চক্ষু রাঙাইয়া বলিল, আপনি মিথ্যে কথা বলছেন। শুনিয়া বাবুটি কাঁদো কাঁদো হইয়া ভূপালবাবুর পানে চাহিয়া বলিলেন, আমি মিথ্যে কথা বলিনি, কেন মিথ্যা বলবো? যদি দয়া করে আপনি একবার জামালপুরে আসেন ভূপালবাবু, তবে 5 মিনিটের মধ্যে প্রমাণ করে দিতে পারি কার কথা সত্য আর কার কথা মিথ্যা। হরিধন বলিল, আপনার সব মিথ্যা কথা। ভূপালবাবু গর্জন করিয়া উঠিলেন, বদমায়েশ, পাজি, চুপ করে থাকো। ধাপ্পাবাজি করেছিস, ধরা পড়ে কোথায় লজ্জিত হবি না উল্টে ভদ্রলোকের অপমান? হরিধন ভয় পাইয়া কাঁদো কাঁদো হইয়া বলিল, কেন? ওকে আমি কি অপমান করলাম?
উনিই তো আমাকে মিথ্যাবাদী বলছেন। আমি তো। ভূপালবাবু রাগে কাঁপিতে কাঁপিতে বলিলেন, আবার কথা করছিস? চুপ রাস্কেল। এই তেওয়ারি। জি হুজুর বলিয়া তাহার দারোয়ান তেওয়ারি আসিয়া দাঁড়াইল। ভূপালবাবু হুকুম দিলেন, বাবুর বাক্স বিছানা যেখানে যা আছে সবকিছু নিয়ে এসো। অন্য একটা ভৃত্যকে ডাকিয়া বলিলেন, দুটো কুলি বোলাও। কিয়ৎক্ষণ পরে হরিধনের জিনিসপত্রগুলা সব আসিল। ভূপালবাবু বলিলেন, বাক্স খোলো, এর টাকা 50টা বের করে দাও। হরিধন বলিল, টাকা তো এখন নেই। ভূপালবাবু ঝাঁঝিয়া উঠিয়া বলিলেন, কি হলো সে টাকা? আগে সে টাকা খরচ হয়ে গেছে। খরচ হয়ে গেছে? কখনো নয়। খোলো বাক্স দেখি। তথাপি হরিধন ইতস্তত করিতে লাগিল। ভূপালবাবু বলিলেন, দেখো, ভালো চাও তো মানে মানে টাকাগুলি বার করে দাও, নইলে এখনই কনস্টেবল ডাকিয়ে পাঠাবো, তোমার জোচ্চুরি বের করে দেব। হরিধন কাঁপিতে কাঁপিতে বাক্স খুলিল। টাকা গণিতে গণিতে বলিতে লাগিল, এর টাকা তো একটিও নেই, সবই খরচ হয়ে গেছে। এ কটি আমার নিজের ছিল, আগেকার, দেশ থেকে এনেছিলাম। গণনা ভুল হইয়া গেল। আবার গনিয়া টাকাগুলি রাসবিহারীর পায়ের কাছে রাখিয়া দিল। এই সময় কুলিরাও আসিয়া পৌঁছিল। ভূপালবাবু বলিলেন, এই কুলি লোক, চিজ উঠাও, বাবু যাহা জানে মাঙ্গে উহা লে যাও। হরিধনের দিকে ফিরিয়া বলিলেন, তুমি এই দণ্ডে আমার বাড়ি হইতে দূর হয়ে যাও, আর আমি তোমার মুখ দর্শন করিতে চাইনি। রাসবিহারী টাকাগুলি পকেটে লইয়া দাঁড়াইয়া উঠিয়া বলিলেন, মশাই করেন কি? শান্ত হন, ওকে মাফ করুন, হাজার হোক আপনার ভাই। এই কুলি লোক, যাও যাও, আসি মশাই, নমস্কার। বলিয়া বাবুটি প্রস্থান করিলেন। ভূপালবাবু কুলিদের বলিলেন, উঠাও চিজ, দেখতে হ্যাঁ क्या। তেওয়ারি, तुम बाबू को निकल के फाटक बंद कर दो और कभी घुसने दो मत। বলিয়া তিনি উঠিয়া গেলেন। বাহির হইয়া হরিধন স্টেশন অভিমুখে চলিল। কিয়দ্দূর আসিয়া দেখে, পথের ধারে একটি শিরীষ বৃক্ষের ছায়ায় রাসবিহারীবাবু দাঁড়াইয়া আছেন। হরিধন তাহার প্রতি ভ্রুক্ষেপ মাত্র না করিয়া চলিয়া যাইতেছিল। রাসবিহারীবাবু বলিলেন, ওহে শোনো শোনো, দাঁড়াও। হরিধন দাঁড়াইল। তিনি কাছে আসিয়া স্নেহের স্বরে জিজ্ঞাসা করিলেন, এখন কোথায় যাবে? দেশে যাব। গাড়ি ভাড়ার টাকা সঙ্গে আছে? না। তবে? বাক্সে একটা কোট আছে, একখানা আলোয়ান আছে, দেখি গিয়ে, স্টেশনে যদি কাউকে বিক্রি করে গাড়ি ভাড়ার টাকাটা সংগ্রহ করতে পারি। বাবুটি পকেটে হাত দিয়া বলিলেন, তার দরকার নেই, এই নাও, টিকিট কিনে যেও। বলিয়া 5টি টাকা হরিধনের হাতে দিলেন। তাহার পর ছাতাটি খুলিয়া স্নানার্থে কষ্টহারিণীর ঘাটের দিকে ধীরে ধীরে পদচালনা করিলেন। হরিধন দেশে পৌঁছিয়া পাড়ায় পাড়ায় বলিয়া বেড়াইতে লাগিল, মুঙ্গেরে ভূপাল দাদার বাড়িতে যে সকল খ্রিস্টানি কাণ্ড কারখানা, তাতে তাঁর বাসায় থেকে হিঁদুর ছেলের জাত বাঁচিয়া চলা দুষ্কর। মুরগি তো তাঁর 2টি বেলার আহার, আর বিকালের জলযোগ, তাতেও অনেক কষ্টের সৃষ্টে নিজে হাত পুড়িয়ে রেঁধে খেয়ে কোনো রকমে জাত রক্ষে করে পড়েছিলাম।
কিন্তু যেদিন সচক্ষে দেখলাম দাদার মুসলমান আর্দালি বেটা দাদার জন্য গোমাংস কিনে নিয়ে এলো, সেদিন আর সহ্য করতে পারলাম না। অমনি জিনিসপত্র বেঁধে কুলি ডেকে বেরিয়ে পড়লাম। দাদা কত বললেন, এ বেলাটা থেকে খেয়ে দিয়ে যেও, অন্তত একটু মিষ্টি মুখে দিয়ে জল খেয়ে যাও। আমি বললাম, আগে না, থাক, আমার তেষ্টা পায়নি। অবশ্য সেখানে আমার শরীরে খুবই উন্নতি হচ্ছিল, আর মাস দুই থাকতে পারলে সম্পূর্ণভাবে আরাম হয়েই আসতাম। কিন্তু কি করি মশাই, ধর্মের চেয়ে তো প্রাণ বড় নয়, তাই চলে আসতে হলো। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।